আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্যরা মুক্তি পেয়েছেন। কারা ফটকে তাদের স্বাগত জানান স্বজনরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং গাজীপুর প্রতিনিধির সহায়তায় নূর হোসেনের রিপোর্ট। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে সদ্য মুক্তি পাওয়া বাবাকে জড়িয়ে মালিহার এই কান্না আনন্দের। ৩ মাস বয়সে মালিহাকে রেখে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে যান বিডিআরের এই সদস্য। জ্ঞান হওয়ার পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত ছিলেন মালিহা, তাই বাবার ছোঁয়া পেয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। মালিহার মতোই আবেগ আপ্লুত ছিলেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়া বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা। আমি 17 বছর জেলে ছিলাম। মুক্তি পেয়ে খুব আনন্দ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, দেশের মানুষের কাছে। অনেক ভালো লাগতেছে। আমার আবেগের কথা ভেবে বলতে পারতেছি না, কথা বলার ভাষা এক প্রকারে হারিয়ে ফেলছি। গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের সামনেও ছিল একই চিত্র। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করতে ফটকের সামনে ছিল স্বজনদের ভিড়। বিনা দোষে আমি এই জেলখানায় ছিলাম এবং আরও লোক ছিল, তারা সবাই বিনা দোষী এবং এখন আমার পরিবারের সাথে অনেক কিছু হারাই ফেলছি। আমার বাবা হারাচ্ছি, মাকে হারাচ্ছি। আজ 16 বছর পরে আজকে আমি মুক্তির আলো দেখতে পারলাম। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর ১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ কারাগার থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিনা অপরাধে এতদিন তাদেরকে বন্দি রাখা হয়েছে। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। মুক্তি পাওয়ায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ধন্যবাদ দেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। দাবি জানান দ্রুত চাকরিতে পুনর্বহালের। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তারা যেন আমাদের এই বিডিআর ভাইদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং তাদেরকে পুনর্বহাল করে। ১৬ বছরের বন্দি জীবন শেষে মুক্ত বাতাসে বিডিআরের বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, বিনা অপরাধে এতগুলো বছর তাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আবেদন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করে বিডিআরকে কলঙ্কমুক্ত করা। নূর হোসেন, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হচ্ছে 3 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাউসির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলা বাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলা বাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ।
অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে পারছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধারা চলতে থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। আজ জাতীয় প্রেসক্লাবে ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, প্রশাসন এখনও পূর্বের ভূমিকায় আছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে সংকট মোকাবেলা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, দেশে বর্তমান অবস্থা বিবেচনায় দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করে আসছে বলেও উল্লেখ করেন দলটির মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ২০২৫ সালের শেষে অথবা ২৬ সালের শুরুতে জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০২৫ সনের ডিসেম্বর অথবা ২০২৬ সনের পহেলা প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। হেফাজত ইসলামের অনুষ্ঠান থেকে ফেরার পর আটক হয়ে আয়নাঘরে ১.৫ মাস বন্দী ছিলেন টাঙ্গাইলের শফিক। আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবি সদস্য বলে তাকে আটক করে সাদা পোশাকে পুলিশ। ২ বছর কারাভোগ করেন শফিক। পরে ঘর বাড়ি বিক্রি করে জামিনে বেরিয়ে চলে যান আত্মগোপনে। ৫ আগস্টের পর ফিরে আসেন নিজ গ্রামে। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের কাছে জানালেন তার সেই দুর্বিষহ দিনের কথা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে একদম বসায় ফেললো, বসায় চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাপ পরায় ফেললো, হ্যান্ডকাপ পরে একদম যেভাবে চিন্তাই করে নিয়ে যায় ঠিক সেইভাবেই নিল। আয়না ঘরের বন্দিশালার লোমহর্ষক সেই দিনগুলোর কথা এনটিভিকে জানালেন শফিক। রুম থেকে যখন আমাকে বের করতো তখন চোখ বেঁধে নিয়ে আবার হ্যান্ডকাপ পরে নিয়ে যাইতো, তখন বলতো যে আপনার আজকে শেষ দিন, কালেমা পড়ে নেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যাওয়াই কাল হয়েছিল তার জীবনে। জানান, সমাবেশ থেকে বাড়ি ফেরার পর তার উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে ২০১৪ সালের ১০ আগস্ট সদর উপজেলার সদলপুর গ্রামের বাড়িতে সাদা পোশাকে কিছু লোক এসে তার নাম জিজ্ঞাসা করে। চোখ হাত বেঁধে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সেই থেকে শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। টানা ১.৫ মাস চলে বর্বর নির্যাতন। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পরে তাকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সক্রিয় সদস্য বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২ বছর জেল খাটার পর সম্পত্তি বিক্রি করে জামিন পান তিনি। পরে প্রাণ বাঁচাতে পরিবারের অজান্তে চলে যান আত্মগোপনে। মনে হয়েছে অনেক সময় যে আর ফিরে আসবো না, আবার অনেক সময় মনে হয়েছে না, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোথাও কোনোভাবে যদি বাইসে থাকে তাহলে আল্লাহ আনবো। আমার মনে হয়েছে যে হয়তো কেউ মেরে হালাই দিছে, কোন হালে পান ফালাই দিছে মেরে। ৪৪ দিন পাই নাই, পাওয়ার কারণে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গ্রামের বাড়িতে চলে আসেন শফিক। তাকে দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যান, কারণ বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। ২জন লোক আইসা আমাকে একটা রুমে নিয়ে গেল। তো রুমে নিয়ে আমার চোখ খুললো, তখন দেখি যে আমি শুধু এই কবরের মতো একটা রুম, মানে চাপা, তো ছাদ অনেক উঁচা। ওইখানে শুধু একটা লাইট ছিল, কিন্তু বিকট একটা আওয়াজ ছিল, ব্যাপক একটা আওয়াজ ছিল। ওই সময় হ্যান্ডকাপ খুইলে আবার রশি দিয়ে হ্যান্ডকাপের মধ্যে রশি বাইর দেয়, আমাকে প্রায় ৫-৬ ঘন্টার মতো ঝুলাই রাখছিল ওই জায়গায়।
জঙ্গি তকমা দিয়ে তার জীবনকে যারা নরক বানিয়েছিল তাদের বিচার দাবি করেছেন শফিক। এনটিভি নিউজ ডেস্ক। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অফ দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি EBRC কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 27তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। আওয়ামী সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানার ওসিকে শাস্তির আওতায় আনা সহ 9 দফা দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহরে 0 পয়েন্টে শহীদ বিশাল চত্বরে অবস্থান নিয়ে তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দেন। এরপর বিক্ষোভ মিছিল সহ শহরের প্রধান সড়ক হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় বক্তারা জয়পুরহাটে সদর ও পাঁচবিবি থানার ওসিকে শাস্তির আওতায় আনা সহ 9 দফা দাবি জানান। দেশের সীমান্তে ভারতের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে ভারত কর্তৃক বাংলাদেশি কৃষকদের উপর হামলা ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে একথা জানান বিক্ষোভকারীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের বিক্ষোভ সমাবেশে তারা বলেন, আইন না মেনে ভারত ক্রমাগত অবৈধভাবে সীমান্তে কাঁটা তারের বেড়া ও স্থাপনা নির্মাণ করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। 53 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় 2000 বাংলাদেশি নাগরিক হত্যা এবং অসংখ্য মানুষ আহত হয়েছে দাবি করে বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সকালে নগরী 13 খাদিয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শাহিন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক। সকালে বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দক্ষিণ জেলা যুবদল। নেত্রকোনার বারোহাটায় উপজেলা সাহাতা ইউনিয়নের কদমি দৈলি মাদ্রাসা মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এদিকে নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ব্রহ্মপুত্র নদে তেলাপিয়া, শিং, রুই, কাতলা মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়। মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব সহ দলের সিনিয়র নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে সরকারি গুরু দয়াল কলেজ মাঠে শুরু হয়েছে শীতকালীন পিঠা উৎসব।
সকালে কলেজে কৃষ্ণচূড়া চত্বরে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ আনম মোস্তাকুর রহমান। উদ্বোধনের পরপরই বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিতে ছাত্র শিক্ষকদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষের সমাগম ঘটে। মৌলভীবাজার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার বাহার মর্দান এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে 16টি দল অংশগ্রহণ করছে। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।